ডিফারেন্সিয়েশনের ব্যবহার, এবং ডিফারেন্সিয়েশনের দুইটা ব্যবহার আছে তোমাদের বইয়ের আলোকে। একটা হলো কোন একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করা যায় এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। যদি কোনো বক্ররেখার সমীকরণ তোমার জানা থাকে, যদি কোনো বক্ররেখার ইকুয়েশন জানা থাকে, তাহলে ওই ইকুয়েশন দ্যাট মিনস এক্স আর ওয়াই এর রিলেশন, তাই না? এবং ওই এক্স আর ওয়াই রিলেশনের মধ্য থেকে আমরা যেটা করতে পারি, সেই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি জিনিস আসবে? অবশ্যই এই টাইপের একটা জিনিস আসবে, ডিওয়াই বাই ডিএক্স। যেহেতু যে কোনো বক্ররেখার সমীকরণে এক্স আর ওয়াই এর মধ্যেই রিলেশন থাকে। যে কোনো বক্ররেখার সমীকরণ মানে কি? রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই। এখন তুমি দেখো সরল রেখা যেগুলা পড়ছো, এগুলাও তো সবগুলার তো এটাই, বিএক্স প্লাস এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0, এটা সরল রেখা পড়ছো। ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি পড়ছো। বৃত্তের সমীকরণ পড়ছো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এগুলা কি? এগুলা তো প্রত্যেকটাই এক একটা রেখা, তাই না? যেমন এই দুইটা সরল রেখা, হয়তো এটা বক্ররেখা, বৃত্ত তো বক্ররেখা। তারপরে 4 নম্বরে আছে কি বলে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এটা হচ্ছে উপবৃত্ত, এটাও একটা বক্ররেখা। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax অথবা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এটাও একটা বক্ররেখা। এটাও কি রেখা? বক্ররেখা। তারপরে আমরা অধিবৃত্তের সমীকরণ পড়ব, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এই সবগুলাই কিন্তু এক একটা কি? বক্ররেখা। এই বক্ররেখাগুলাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আমরা কি পাবো? এই বক্ররেখার সমীকরণগুলো থেকে ডিওয়াই বাই ডিএক্স পাবো। এবং এই ডিওয়াই বাই ডিএক্স টা কি নির্দেশ করবে? ডিওয়াই বাই ডিএক্স এর বাংলা অর্থ কি? ডিওয়াই বাই ডিএক্স এর মিনিং হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন। এটাকে আসলে আমরা ডিওয়াই বাই ডিএক্স বলি। তোমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্দেশ করার পরে তোমরা যদি যে কোনো একটা সমীকরণ আঁকো, এই সমীকরণটার যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক বের করতে চাই, যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক বের করতে চাই, এরকম যে কোনো বিন্দুতে যদি স্পর্শক বের করতে চাই, তাহলে এইসব বিন্দুতে এক্স আর ওয়াই এর পরিবর্তনটা কেমন হচ্ছে, মানে এক্স অক্ষের মান সামনের দিকে গেলে ওয়াই অক্ষের মানের যে পরিবর্তনটা হচ্ছে এটা কেমন হচ্ছে সেটা কিন্তু লাগবে। কারণ এই যে এই ধরনের সমীকরণে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের যে পরিবর্তন, এটাকে আমরা ডাল পড়ে আসছি। ঢাল মানে কি জানি ছিল? ডাল মানে হচ্ছে ছিল y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। y2 মাইনাস y1 মিন্স কোটিদ্বয়ের অন্তর, x2 মাইনাস x1 মিন্স ভুজদ্বয়ের অন্তর। অর্থাৎ ভুজের পরিবর্তনের সাপেক্ষে কোটির কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে ডাল। আর ডাল রে আমরা ডিফারেন্সিয়েশনের ভাষায় ডিওয়াই বাই ডিএক্স বলে আসতেছি। তাহলে বক্ররেখার সমীকরণ যদি দেওয়া থাকে, ওই বক্ররেখার যে কোনো বিন্দুতে যদি স্পর্শকের সমীকরণ বের করতে বলে, অথবা আরেকটা জিনিস করতে পারে, অভিলম্বের সমীকরণ। অভিলম্ব কি? এটা তো স্পর্শক, এগুলা তো স্পর্শক দেখতে পাইলা। অভিলম্ব হচ্ছে এই রেখাটার উপর অঙ্কিত লম্ব, এই যে লম্ব, এই যে এই বিন্দুটা স্পর্শ বিন্দু, এটার উপর অঙ্কিত লম্ব, এটা স্পর্শ বিন্দু, এটার উপর অঙ্কিত লম্ব, এগুলাকে বলা হইতেছে অভিলম্ব। আমরা স্পর্শকের সমীকরণ বের করি অথবা অবিলম্বের সমীকরণ বের করি, যেটাই বের করতে চাই না কেন, অবশ্যই এখানে ডাল বের করতে হবে। কারণ আমরা এই যে স্পর্শক অবিলম্ব, এগুলা তো প্রত্যেকটাই কি এক একটা সরল রেখা, তাই না? আর সরল রেখার সমীকরণের ডাল বাধ্যতামূলক। দেখো ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল কি? এম এক্স প্লাস সি। এখানে এমটা কি? এই এমটা কিন্তু ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট মিনস ডাল। এমটা কি? ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট মিনস ডাল। তুমি বলতে পারো যে এই সমীকরণে তো ডাল নাই। হ্যাঁ, এই সমীকরণেও ডাল ওই রকম ভাবে সরাসরি ডাল ইউজড হয় নাই, কিন্তু এখানে এ বি সি এগুলা লাগতেছে। তাহলে এ বি সির মান বের করতে গেলে কোনো না কোনো ভাবে ডাল দিয়াও তোমরা বের করতে পারবা। এই সমীকরণের ডাল কিন্তু আছে অবশ্যই, যে কোনো সরলরেখার ডাল কিন্তু অবশ্যই আছে। এই সমীকরণের ডাল হচ্ছে মাইনাস ইন্টু এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এক্স মাইনাস ইন্টু এক্স এর সহগ কত? এক্স এর সহগ হলো এ, ওয়াই এর সহগ হলো বি।
এই যে এই সমীকরণের ডাল হচ্ছে মাইনাস এ বাই বি। তাইলে এই সমীকরণের ডাল আমি চোখে দেখতে পাইতেছি না, আসলে ভিতরে যে এ বির যে মানটা, এই মানের সম্পর্কের মধ্যে কিন্তু ডাল লুকায় আছে। তারপরে এই দুইটা সরল রেখায় তো আর আদর্শ সমীকরণ না, সরল রেখার আমরা এই দুইটা মেন আদর্শ সমীকরণ, তবে এছাড়াও আরো অনেক সমীকরণের মাধ্যমে আমরা মানে সরল রেখার সমীকরণ বের করতে পারি। যেমন y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা কিন্তু আমাদের সরল রেখার সমীকরণ। এইটা কোন সরল রেখার সমীকরণ? যেই সরল রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দিয়ে গেছে এবং যার ডাল হচ্ছে এম। এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দিয়ে গেছে এবং যার ডাল কি এম, তাহলে এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এটা। তাহলে এইভাবে আমরা যদি বের করতে যাই তখন তো আমাদের ঠিকই ডাল প্রয়োজন হচ্ছে, তাই না? আর ডাল মানে কিভাবে বের করব আমরা? ওইটাকে মানে বক্ররেখার যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলেই আমরা কি পেয়ে যাব? ডাল পেয়ে যাব। এখন আমরা যে ডাল পাবো ডিফারেন্সিয়েশন করার ফলে, বক্ররেখাকে ডিফারেন্সিয়েশন করার ফলে যে ডালটা আমরা পাবো এখানে, সেই ডালটা কিন্তু হবে কমন একটা ডাল। সেটা কেমন ডাল হবে? কমন ডাল, অর্থাৎ ওই বক্ররেখার যে কোনো একই ওই টাইপের যে কোনো বিন্দুর জন্য ডাল হবে ওই টাইপের। যেমন আমি যে বক্ররেখাটা এখানে আঁকাইছিলাম, এইটা এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তন, এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন সেম হইতে পারে, সেম হইতে পারে। তাইলে এই বিন্দুর ডাল কিন্তু একই রকম হবে। হ্যাঁ, একই রকম হবে, ডালের সাধারণ সমীকরণ একই রকম হবে, কিন্তু মানে গিয়া ভিন্ন হবে। এই মানে গিয়া ভিন্নতা পাবা কিভাবে? তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করবা। যেই বিন্দুতে তোমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলবে, যেই বিন্দুতে তোমাকে অবিলম্বের সমীকরণ বের করতে বলবে, ওই বিন্দুর স্থানাঙ্কটা ঢালের মধ্যে যদি বসিয়ে দাও, তাহলে ওই বিন্দুতে স্পেসিফিক ভাবে ডাল পেয়ে যাবা, ওই বিন্দুতে সুনির্দিষ্ট ভাবে ডাল পেয়ে যাবা। কথা কি বুঝতে পেরেছো? তুমি ডিওয়াই বাই ডিএক্স টা যে ডাল বের করলা, এটা হলো ডাল। এখন এই ডালটা কোন জায়গায় ডাল? একটা বক্ররেখার তো কোটি কোটি বিন্দু আছে। এই বক্ররেখা যদি আমি বলি এটার কোটি কোটি বিন্দু আছে, কোটি কোটি বিন্দু আছে, কোটি কোটি বিন্দু আছে, কোটি কোটি বিন্দু আছে। তুমি এই এখানে সব জায়গায় ডাল তো একরকম না, সব জায়গায় কি ডাল একরকম? এইখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তন হয়েছে, এনে কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর ওইরকম পরিবর্তন হয়েছে? আবার এইখানে এক্স এর সাপেক্ষে পরিবর্তনটা নিচের দিকে আইছে, এক্স এর মান বাড়তে থাকছে, ওয়াই এর মান কমতে থাকছে। এখানে কমছে না, এখানে রেখা নিচের দিকে আইছে। রেখা এই বিন্দুর স্থানাঙ্ক যদি দেখো, এই বিন্দুর স্থানাঙ্ক যদি দেখো, এক্স এর মান মনে করো 5, ওয়াই এর মান কিন্তু এখানে 2। এটা এক্স এর মান মনে করো 4, ওয়াই এর মান কিন্তু 3। এটা কিন্তু এক্স এর মান 3, ওয়াই এর মান 4। তার মানে দেখো এখানে এই দিক থেকে নিচে নামতেছি তত কোটির মান কমতেছে আর ভুজের মান বাড়তেছে। তাহলে এখানে এক এক বিন্দুতে এক এক বিন্দুর মধ্যে এক্স আর ওয়াই এর পরিবর্তন এক এক রকম না? তাহলে তুমি যদি এই বিন্দুতে স্পর্শক বাইর করো, ওই স্পর্শকটা কেমন হবে? এই বিন্দুতে যদি স্পর্শক বের করো, স্পর্শকটা এইরকম হবে। এই বিন্দুতে যদি স্পর্শক বের করো, এটা এইরকম হবে। তাহলে এই রেখা আর এই রেখার ডাল কি একরকম হবে? তাহলে একরকম হবে না। কথা কি ক্লিয়ার? আমরা এগুলোর অঙ্ক কিছু করাইছি, তাই না? তাহলে আমরা আরো অঙ্কে চলে আসছি, দেখি কোন পর্যন্ত করাইছি। গ্রুপ 1 আর 2 করাইছি, তাই না? তাহলে গ্রুপ 3ও তো মনে করাইছি। আমার তো গ্রুপ 3ও পরিচিত লাগে। এ এর মান কত হলে দেখো করাই, তোমাদের কাছে পরিচিত লাগবে, তোমরা বলবা হ হ করাইছিলেন এটা। ঠিক আছে, এ এর মান কত হলে y ইকুয়াল ax ইনটু 1 মাইনাস x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আরো কিছু কথা এগুলো আছে যে একটা রেখা x অক্ষের ঢালের সংজ্ঞা আমি কি বলছি? ওই ডাল রেম দ্বারা প্রকাশ করছি, ডালরে কিন্তু ট্যান থিটা দ্বারা প্রকাশ করা হয়। তখন ডালের সংজ্ঞা কি হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা সেটাই কিন্তু ডাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণই কিন্তু ডাল। আচ্ছা, এটা মনে রাখো। ডালের আরেকটা ডেফিনেশন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এখানে বলছে যে এ এর মান কত হইলে, আচ্ছা বক্ররেখাটা কি দেওয়া আছে আমি সেটা একটু লিখি, এই 9 নম্বর অঙ্ক। আচ্ছা, y ইকুয়াল ax ইনটু 1 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের কি? বক্ররেখা। এই বক্ররেখার এই বক্ররেখাটাকে আমরা যদি 1 নাম্বার দেই, আমরা যদি এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে
অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়, ডিওয়াই বাই ডিএক্স আসে না? আর এখানে দেখো তো কি আসে, এখানে এ এক্স ইন্টু ওয়ান, দ্যাট মিনস এ এক্সই না। এটা একটা লাইন করে নেই, একটা লাইন কইরা তারপরে ইকুয়েশনটা ধরে রাখলে একটু ভালো হয়। আচ্ছা দেখো, আমরা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এ তো কনস্ট্যান্ট ডি, এক্স এর ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয় না? আবার এ তো কনস্ট্যান্ট ডি, এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েট করলে টু এক্স হয় না? দ্যাট মিনস এ মাইনাস টু এ এক্স। এটা কি আমাদের হইলো ডিফারেন্সিয়েশনের মান। আমরা কি এটাকে শুধু ডিফারেন্সিয়েশনই বলবো, নাকি এটাকে এখন ডাল বলবো? এখন আমরা ডিফারেন্সিয়েশন বলবো না, এখন এটাকে আমরা ডাল বলবো। তাহলে অ্যাকচুয়ালি y ইকুয়াল ax ইনটু 1 মাইনাস x, এই বক্ররেখার যে কোনো বিন্দুতে ডালের একটা সাধারণ সমীকরণ হচ্ছে a মাইনাস a বা 2ax। তাহলে আমরা এখন এখানে যে কোনো বিন্দুতে বিষয় আলোচনা আসে নাই, আলোচনা আসছে স্পেসিফিক বিন্দুর জন্য। বলছে এই বক্ররেখার মূল বিন্দুতে, এই বক্ররেখার মূল বিন্দুতে, তাহলে আমরা মূল বিন্দুতে ডাল বের করতে পারি না। সুতরাং মূল বিন্দু মানে কি, 0 0 না? মূল বিন্দুতে ডালের মান কি আসলো, এ আসলো, কারণ এক্স এর মান 0। যদি ওয়াই থাকতো এখানে ওয়াই এর মান আমাদের 0ই বসাইতে হইতো। তাহলে মূল বিন্দুতে ডাল আসলো কত, 0। আচ্ছা সরি, এ, মূল বিন্দুতে ডাল আসলো এ। এখন বলছে মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, এটা ডাল না? এটাই ডাল। তাহলে আমরা প্রশ্ন মতে এই কথা লিখতে পারি কিনা, যে প্রশ্ন মতে dy বাই dx 0 0 মূল বিন্দুতে ডাল। এটা এটা মানে মূল বিন্দুতে ডালের ব্যাপারে কি প্রশ্ন, কি বলে দিছে, ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে ডালটা। তাহলে tan 60, তাহলে a ইজিক্যাল টু tan 60 ডিগ্রির মান কত, √3। সুতরাং a ইকুয়াল, এটা মূল বিন্দুতে ডাল বের করছি। মূল বিন্দুতে ডাল কেমনে হইলো, খালি মূল বিন্দুর স্থানাঙ্কটা ওই ডালের সমীকরণে কমন যে সমীকরণ সেখানে বসিয়ে দিছি। মূল বিন্দুতে ডালের সমীকরণের মধ্যে আমরা ভুজের মান 0, কোটির মানও 0 পাইছি মূল বিন্দু যেহেতু। তাহলে কোটি তো আর নাই এনে, জাস্ট ভুজ আছে, ভুজের মধ্যে বসাইছি। করাই না এটা 100% আমি করাইছি অঙ্ক, কারণ আমার মনে থাকে কারেক্টলি পড়াই না পড়াই। কারণ আমি সবচেয়ে মানে যে জিনিসটা মনে রাখি সেটা হচ্ছে আমার পড়ালেখা। এই আমি আমার স্টুডেন্টদের যা পড়াই এটা আমি সবচেয়ে মনে রাখি। তাছাড়া আমি আমার বউয়ের কথাও মনে রাখি না, আমার বাচ্চার কথাও মনে রাখি না, আমি অন্য কোনো কথাই মনে রাখি না। আমার কে কি করলে আমি সব ভুলে যাই, কিন্তু আমি এটা বলি না, কারণ এটা আমার এখন মানে মেন, বুঝছো? এই অধ্যায়ের সেটাই তো আবার আমার পিছিয়ে দাও তোমরা আরো, আমি তো জানি আরো আগে গেছি। তোমরা আমার যেখান থেকে দিবে সেখানে তো আমি তো দেখে কইলাম এই অঙ্ক আমি করাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এম করলাম। এগুলা গ্রুপ 5 পর্যন্ত যদি করে থাকি তাহলে এগুলো সবই আলটিমেটলি করাইছি, হয় এটা করাইছি নাহলে এটার মতো আর একটা করাইছি। না না, 11 নাম্বার খালি করানোর কথাই না, কারণ 9 আর 10 নাম্বার অঙ্ক একই রকম অঙ্ক। অবশ্যই এখানে একটা না একটা করানো হয়েছে। 10 নাম্বার যদি এইচডব্লিউ দিই তাহলে 100% 9 নাম্বার করে দিচ্ছি, কারণ 10 আর 9 একই রকম অঙ্ক। ঠিক আছে, আমি লাস্ট 25 নাম্বার আমার মনে আছে, যে এখন মনে পড়ছে আসলে অ্যাকচুয়ালি 25 নাম্বার অঙ্ক, 25 নাম্বার অঙ্ক করতে গেছিলাম, 25 নাম্বার অঙ্ক সম্পূর্ণ করিনি। মনে পড়ছে এখন 25 নাম্বার, জানি না আমি কি আইছিল না আইছিল জানি। 25 নাম্বার অঙ্ক আমি শুরু করছিলাম, এটা শেষ করিনি। না সৈকত একা আহেনি, তোমরা পরীক্ষার দিন না, পরীক্ষার দিন ক্লাস হয় নাই।
বাসায় যে আর একটা অক্ষরও তোমরা পড়ো না, তোমরা ছাত্র নামের কলঙ্ক। আমি কইছি না তোমরা ছাত্র পড়ায় মানে খাওয়া দাওয়া করতেছো। রুট এক্স প্লাস রুট এ ইকুয়াল এ, এটা দেওয়া আছে 25 নম্বর অঙ্ক। এগুলো অঙ্ক কি তুমি ভাবছো যে স্যার আজকে করাই দিল আর করমুনি একদিন না একদিন, স্যার তো করাই দিচ্ছে, ওটা জীবনও পারবা না তুমি। এই যে দেখো তোমার এই অঙ্ক যেন করাই দিছে না, তোমার কিচ্ছুই মাথায় নেই। তুমি আজকে এই 9 করাই দিছে, এটা তোমার এটা তো করাই দিছে এটাই অস্বীকার করছো। তাহলে এটা যে এটা পারবা, এটা কি কোনো ভাবে সম্ভব? অঙ্কটা যে বুঝিয়ে দিছি সেটাই অস্বীকার করতেছে। বলছে এই যে বক্ররেখা দেওয়া আছে, এই বক্ররেখার যে কোনো স্পর্শক, বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে কর্তৃত অংশের যোগফল একটি ধ্রুবক, এটা বলছে। তাহলে ধরি 1 নং বক্ররেখার উপর যে কোনো বিন্দু, 1 নং বক্ররেখার উপর যে কোনো বিন্দু যে কোনো একটা বিন্দু কি ধরবো, x1 y1। আর আমি তোমাদের একটা কথা বলছি, তোমরা এগুলো আমল করো না, কোনো কিছু তোমাদের আমল নাই। যে কোচিং এর একটা খাতা থাকবে, এটা 2 থেকে কমপক্ষে 2 থেকে 3 দিস্তে মিলে একটা খাতা বানাইবে সেলাই করে। এটা কোচিং এর খাতা থাকবে, এটা 5 মিশালি খাতা। কোচিং এর যত সাবজেক্ট করবা সবগুলাই এটার মধ্যে উঠাবা। এরপরে বাসায় গিয়া সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্টের যে নোট খাতা আছে সেই নোট খাতা উঠাবা। দোকানদাররা কি করে যে কোনো কিছু বাকি যাদের বেচা বেচা কিনে গেলো হুটহাট কোনো একটা জায়গায় উঠে রাখে, এরপরে যখন সে ফ্রি হয় তখন সবগুলা মেন খাতায় কনভার্ট করে। তোমাদের তাই করা লাগবে, তোমরা পড়াশোনার সিস্টেম বোঝো না। এই দেখো আমি আমি আমার এই যে এখনো নোট খাতা আছে, এই যে নোট খাতা, এটা এটা নোট খাতা নাম্বার 6, এটা 6 নাম্বার নোট খাতা আমার গণিতের। এই যে এখানে ইন্টিগ্রেশনের অঙ্ক করা আছে, ডিফারেন্সিয়েশনের অঙ্ক করা আছে, তারপরে দ্বিতীয় পত্র আছে। এটা তোমার দিকে লাভ হবো না, কারণ এটা তো আমার বইয়ের ডিজাইন ছিল একরকম, আমি যখন বই করছি তখন এডিশন আর এই মিলবো, এগুলা দেখে তোমার লাভ নাই। এখন আমি অনেক সময় কোনো অঙ্ক যদি কঠিন লাগে আটকে যায় তখন ওইগুলা দেখি অনেক সময়। কারণ হইলো আমি যেটা ফার্স্ট টাইম শিখছিলাম, 1 নাম্বার কথা ওইটা আমি সবচেয়ে ভালো বুঝছিলাম। হুম। কারণ আমি ওইটা বুঝা বুঝা তখন করছি, কারণ আমি ছাত্র বয়সে যা করছি এখন তো অনেক কিছু অনেকভাবেই বুঝি, তখন তো আমার একভাবে বোঝা লাগছে। তখন যেটা স্যারে করে দিচ্ছে ওইটাই বোঝা লাগছে ভালো করে, না ওইটা না বুঝলে ওইটা দিয়ে অনেক প্রবলেম সলভ করতে পারিনি। সেই জন্য তখনকার বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য এখন দেখা যায় আবার কোনো কোনো অঙ্ক আছে অনেক জটিল ভাবেই বুঝছি, এরকম কিছু অঙ্ক আমি চেঞ্জ করছি। এরকম দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার মধ্যে একটা অঙ্ক ছিল আমি অনেক কঠিন করে পারতাম, কিন্তু পরে দেখলাম যে বিভিন্ন গাইড গুলাতে এটা অনেক সহজ করে করা যায়, পরে আমি সহজ করে করছি। এখন আমি সহজ করে করাই। প্রথম দিকে কিছু ছাত্র আমি ওই নিয়মেও করাইছি অঙ্ক, সমস্যা নাই, বুঝলে বুঝাই দিছি তো, আমি তো বুঝাই করছি। বুঝলে একটা অঙ্ক বড় হোক ছোট হোক এটা তো ব্যাপার না। কিন্তু পরে দেখছি যে না, এটা আরো ইফিসিয়েন্ট ভাবে করা যায়, পরে আপডেট করছি নিজেদের, এগুলো শিখছি। তাহলে 1 নং রেখার উপর যদি যে কোনো একটা বিন্দু x1 y1 নেই, তাহলে ওই বিন্দু দিয়ে এই রেখাটা সিদ্ধ হবে না। রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 ইকুয়াল হচ্ছে a রুটে, এটা লেখা ধরে রাখো 2 নং ইকুয়েশন। এরপরে লেখো 1 নং হতে পাই, তাহলে এখানে রুট ওয়াই সমান সমান রুট এ মাইনাস রুট এক্স লিখতে পারি আমরা কিন্তু। এরপরে যদি আমরা এখানে বর্গ করি তাহলে ওয়াই, আর এখানে এ মাইনাস 2 রুট এ ইন্টু রুট এক্স, তারপরে প্লাস হচ্ছে এক্স। বর্গ করলে এই লাইনটা আসে কিনা, এবার এই লাইনটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স আসতেছে। এখানে এ করলে 0, 2 রুট এ, রুট এক্স করলে 1/2 রুট এক্স, আর এক্স এর করলে 1। এই টু আর এই টু কাটা গেল, তার মানে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করে যেটা পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে রুট এ বাই রুট এক্স প্লাস 1। এখানে মাইনাস আছে, আমরা এটা এইভাবে লিখতে পারি 1 মাইনাস রুট এ বাই রুট এক্স। আমরা এখানে যে বক্ররেখাটা দেওয়া ছিল সেই বক্ররেখাটা একটু মডিফাই করে
আমরা তারপরে ডিফারেন্সিয়েশন করছি, কি মডিফাই করছি, এক্সটাকে ওই পাশে নিচ্ছি, দেন হচ্ছে বর্গ করছি, রুট এক্সটাকে ওই পাশে নিচ্ছি, দেন হচ্ছে বর্গ করছি। আচ্ছা, আমরা এখানে আরো একটু কাজ করে নিতে পারি চাইলে, সেটা হচ্ছে রুট এক্স মাইনাস রুট এ বাই রুট এক্স, একটু লসাগু করে নিলাম, তাহলে এটা আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের তো বার করা লাগবে এক্স নয়ন বিন্দুতে। এখানে প্রশ্নে যেটা বলছে যে দেখাও যে এত বক্ররেখার যে কোনো স্পর্শক অক্ষ দুইটি হতে সমান অংশ কর্তন করে। অক্ষ দুইটি হতে মানে এই, মনে করো যাচ্ছে ফর এক্সাম্পল এটা একটা বক্ররেখা, এই বোঝার চেষ্টা করো, এটা একটা বক্ররেখা, এই বক্ররেখার যে কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দু মনে করো এটা নিলাম, যে কোনো বিন্দু কি নিলাম, এটা নিলাম। এখন এই জায়গায় তুমি একটা কি করছো, স্পর্শক আঁকাইছো, সেই স্পর্শকটা কি করছে, অক্ষ দুইটি থেকে সমান অংশ খণ্ডন করছে। এই যে এক্স অক্ষ থেকে মনে করো এ, এক্স অক্ষ থেকে এ, অথবা এক্স অক্ষ থেকে 5, এক্স অক্ষ থেকে 5 অংশ খণ্ডন করছে, অথবা এখানে যেটা বলছে সমান অংশ খণ্ডন করছে, এই যে যে খণ্ডিত অংশের যোগফল এটা একটা ধ্রুবক সংখ্যা, 5 যোগ 5 মানে 10, এটা একটা ধ্রুবক ধ্রুবক। এই যে বলছে অকর্তিত অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক, মানে এটা সমান হবে এটা বাধ্যতামূলক না, এনে 6 হইতে পারে, এনে 5 হইতে পারে, তাহলে 5 আর 6 যোগ করলে কত, 11, এটা একটা ধ্রুবক সংখ্যা, তো এটা হবে, এটা বলছে। বুঝছো কথা, প্রশ্ন কি বুঝছো? আবারও বুঝাইতেছি, প্রশ্নটা আমি আবারও বুঝাইতেছি। এখানে একটা বক্ররেখা দেওয়া আছে, রুট এক্স প্লাস রুট এ ইকুয়াল হচ্ছে রুট এ। এটাকে যদি আমরা বাস্তবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, সে ফর এক্সাম্পল এটা এরকম হবে। এখন এই এই বক্ররেখার আমরা যে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকাবো, সে ফর এক্সাম্পল সেই বিন্দুটা হচ্ছে এটা। এখন এটা যদি স্পর্শক আঁকা, এটা এরকম হয় কিনা বলো তো, এবং এটা অক্ষ এই স্পর্শকটা দুইটা অক্ষ থেকে সমমানের অংশ খণ্ডন করছে কিনা বলো। তাহলে এটা যদি এ হয়, এটা যদি মানে সমান সমমান না, মানে একটা নির্দিষ্ট মানের অংশ খণ্ডন করছে, এটা যদি এ মান এ অংশ খণ্ডন করে, এটা যদি বি অংশ খণ্ডন করে, তাহলে এ যোগ বি সমান কি একটা সংখ্যা আসবে না, এটা সি, এটা ধ্রুবক। এটাই বলছে প্রশ্ন, আমাদের এই কাজটাই করা উচিত। প্রশ্নের মূল বক্তব্য বুঝছো কিনা? তাহলে আমরা এটা করার জন্য প্রথমে কি করছি, যে রেখাটা দেওয়া আছে সেই রেখাটা লিখছি, এবং ওই রেখার উপর যে কোনো একটা বিন্দু, বলছে না যে বক্ররেখার যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দু কি হবো আমি তো জানি না, আমি একটা বিন্দু ধরে নিছি, এক্স নয়ন নামে একটা বিন্দু ধরছি, তাহলে ওই বক্ররেখার উপরে যদি এক্স নয়ন বিন্দুটাই অবস্থান করে থাকে, তাহলে এক্স নয়ন বিন্দুতে ওই রেখাটা সিদ্ধ হওয়ার কথা। দেন আমি সিদ্ধ করে 2 নং ইকুয়েশন ধরে রাখছি। তারপরে 1 নং ইকুয়েশন আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারতাম, কিন্তু একটু সৌন্দর্যের জন্য আমরা একটু সাইড চেঞ্জ করে এক্সট্রা ওই পাশে নিয়ে তারপরে বর্গ করে করছি, এবং দেন ডিফারেন্সিয়েশন করছি। এই যে ডিফারেন্সিয়েশন করে আমরা মান পেয়ে গেছি। ডিফারেন্সিয়েশন দ্যাট মিন্স ওই বক্ররেখার যে কোনো বিন্দুতে এটা কি বের হয়েছে, ডাল বের হয়েছে, এটা যে কোনো বিন্দুতে ডাল হয়েছে। কিন্তু এখন যেহেতু আমাদের বিন্দু ফিক্সড হয়ে গেছে, আমরা কিন্তু বিন্দু অলরেডি ধরে ফেলছি, সেটা হলো এক্স নয়ন, তাহলে আমাদের এখন ডালটাও এক্স নয়ন বিন্দুতেই করা উচিত। লেখো, সুতরাং এক্স নয়ন বিন্দুতে ঢাল। তাহলে এই বিন্দুতে ডাল কি হবে, তাহলে রুট ওভার এক্স ওয়ান মাইনাস রুট এ বাই রুট ওভার এক্স ওয়ান, দ্যাট মিনস মানে এক্স এর স্থলে এক্স ওয়ান বসাইছি, যদি ওয়াই থাকতো তার তার স্থলে ওয়াই ওয়ান বসাইতেন। বুঝতে পারছো? See the equation 2. Now you can see the equation 2. তুমি ইকুয়েশন 2 টা দেখতে পারো এখন, এবং ইকুয়েশন 2 যদি দেখো এখানে কি দেখতে পাইতেছো, রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 ইকুয়াল রুট ওভার a, তাই না? এখান থেকে এই রুট ওভার x1 টা যদি ওই পাশে যায়, তাহলে কি আসে, রুট ওভার a মাইনাস রুট ওভার x1 আসে না? রুট ওভার a মাইনাস রুট ওভার 1 ইকুয়াল রুট ওভার y1 না? বুঝে নাই? অন্যদিকে মনে কনসেন্ট্রেশন দিছে এই গাধামে। এখান থেকে যদি আমি রুট ওভার y1 এর মান বাই করি, তাহলে কি হয়, রুট ওভার a মাইনাস রুট ওভার x1 না?
এখন যদি আমরা এখানে মাইনাস দিয়ে গুণ করি তাহলে রুট ওভার ওয়াই ওয়ান ইজিক্যাল টু রুট ওভার এক্স ওয়ান মাইনাস রুট ওভার এ না, এই জন্য রুট ওভার এক্স ওয়ান মাইনাস রুট ওভার এ আছে না, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, মাইনাস রুট ওভার ওয়াই ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়ান। তাহলে এটা হলো আমাদের স্পেসিফিকলি ডাল বের হয়ে গেল। এখন কি বের হয়ে গেল, আমাদের ওই বক্ররেখার আমরা যে একটা বিন্দু ধরছিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, সেই বিন্দুতে স্পেসিফিক ভাবে ডাল বের হয়ে গেল। তোমরা একটু এখানে সাইড নোট লেখো, 2 নং হতে মান বসিয়ে, মনে থাকবে 2 নং সমীকরণ থেকে আমরা মান বসিয়ে নিয়ে আসছি এখানে। আচ্ছা, আমাদের ডাল বের হয়ে গেল, আমাদের ডাল এখন সুনির্দিষ্ট। তাহলে আমাদের বিন্দু কিন্তু আমরা ধরে নিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, ডাল আছে বিন্দু আছে, তুমি স্পর্শকের সমীকরণ বাই করা পারবা না? হ্যাঁ, তাহলে সুতরাং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল ডাল না? তাহলে ডালের মান তো আমরা একটা পেয়ে গেছি, একবারে লিখে দিলাম রুট ওভার ওয়াই ওয়ান বাই রুট ওভার এক্স ওয়ান, আমি একবারে লিখে দিলাম এক্স বিয়োগ এক্স ওয়ান। বাস, আমাদের এটাই হলো স্পর্শকের সমীকরণ। আমাদের প্রমাণ করা লাগবে এই স্পর্শকের সমীকরণটা এক্স এবং ওয়াই অক্ষ হতে সমমানের অংশ, ধ্রুবক মানের অংশ খণ্ডন করে। এটা কোনো কোনো জায়গায় সমমানের অংশ খণ্ডন করতে পারে পারে এই কথা বলতে পারতো। হয়েছে এ পর্যন্ত? তাহলে এই সমীকরণটা নিয়েই শুধু কাজ করবে এখন, ঠিক আছে? যদি গুণ করো আর রুট ওভার এক্স ওয়ান ওয়াই, রুট ওভার এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়াই ওয়ান, তাই না? আর এই পাশে মাইনাস এক্স রুট ওভার ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান, এটা একটা বিষয় গেল। হুম, হয়েছে? তাহলে আমরা আমাদের এই পর্যন্ত আসলো। আমাদের এখন ওই যে সরল রেখার যে আদর্শ সমীকরণ আছে, সরল রেখার আদর্শ সমীকরণ করছো না, এই যে এটা দেখো তো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান, এই ফরম্যাটে এটারে রূপান্তর করতে হবে আমাদের। এই ফরম্যাটে এটাকে কি করতে হবে, রূপান্তর করতে হবে। তার জন্য আমাদের যা যা করতে হয় তা করতে হবে। তাহলে শুরুতে আমরা যে কাজটা করতে পারি, কোন অংশ কমন যায় কিনা, রুট ওভার এক্স অন ওয়াই, রুট ওভার এক্স অন এক্স অন, রুট ওভার এক্স অন নেই, রুট ওভার ওয়াই অন। আমরা এখানে রুট ওভার এক্স অন রুট ওভার ওয়াই অন, রুট ওভার এক্স অন রুট ওভার ওয়াই ওয়ান, কোন অংশ কমন নিব, এক্স রুট ওভার ওয়াই ওয়ান এক্স। আচ্ছা, এটা এই পাশে নিয়ে আসলাম এই অংশটা, তাহলে এক্স রুট ওভার ওয়াই ওয়ান হইতেছে, তাই না? আর ওয়াই রুট ওভার এক্স ওয়ান কই, এই যে ওয়াই রুট ওভার এক্স ওয়ান রাখলাম, এই যে এইটা আর এইটা আমি এই পাশে লিখতেছি, আর এটা তাহলে ওই পাশে নিয়ে নিব এই অংশটা, এই অংশটা ওই পাশে নিলে রুট ওভার এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান। এই যে এটা আর এটা এক পাশে লিখলাম, এটা আর এটা পাশে। তুমি বলতে পারো যে এই দুইটা ভিন্ন একসাথে লেখার কারণ কি? তুমি একটা জিনিস খেয়াল করো, এই দুইটার মধ্যে চলক রাশি আছে, এনে কি কোনো চলক রাশি আছে? এনে কোনো চলক রাশি আছে? এক্স ওয়াই দিকে তো চলক রাশি বলা যাবে না, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা বিন্দু, এগুলা এগুলা কিন্তু চলক রাশি না, চলক রাশি হলো এক্স ওয়াই।
ভ্যারিয়েবল হচ্ছে এক্স ওয়াই, আমরা ভ্যারিয়েবল গুলো এক পাশে নিয়ে আসলাম আর কনস্ট্যান্ট পার্ট গুলো আরেক পাশে নিয়ে আসলাম। আমি এই দুইটার মধ্যে থেকে রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান কমন নিব। কিন্তু রুট ওভার ওয়াই ওয়ান কমন নাই, আছে ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান মানে কি দুইটা রুট ওভার ওয়াই ওয়ান না? তাহলে আমরা এখানে রুট ওভার ওয়াই ওয়ান লিখবো। আর এইখানে রুট ওভার এক্স ওয়ান কমন নিছি, কিন্তু রুট ওভার এক্স ওয়ান নাই, আছে এক্স ওয়ান। এক্স ওয়ান মানে দুইটা রুট ওভার এক্স ওয়ান, অতএব আমি একটা রুট ওভার এক্স ওয়ান দিব। এখন রুট ওভার এক্স ওয়ান যোগ রুট ওভার ওয়াই ওয়ান মানে কি দেখো তো 2 নং সমীকরণের দিকে তাকাইয়া। 2 নং সমীকরণে তাকাও, এই যে 2 নং সমীকরণ, এই যে দেখো রুট ওভার এক্স ওয়ান যোগ রুট ওভার ওয়াই ওয়ান ইকুয়াল এ, রুট ওভার এ। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখবো? রুটে লিখবো, রুটে। রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুটে, মান বসাইলাম। হ্যাঁ একসাথে করা যাবো, এক্স রুট ওভার ওয়াই ওয়ান ওয়াই রুট ওভার এক্স ওয়ান, এনেও সেম লিখলাম না আমি। আচ্ছা, এইবার আমাদের যেটা কাজ সেটা হলো আদর্শ ফরম্যাটে তো বানান লাগবো নাকি? আদর্শ ফরম্যাটে কি আছে? রাইট হ্যান্ড সাইডে ওয়ান আছে। যদি আমি ওয়ান বানাইতে চাই তাহলে এই অংশ দিয়ে উভয় পক্ষরে ভাগ দিতে হবে। আচ্ছা ভাগ দাও। তাহলে এক্স এক্স রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার এ, ওয়াই রুট ওভার এক্স ওয়ান নিচে হলো রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার এ ইজ ইকাল টু রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার এ রে ভাগ দিলে ওয়ান হয়। তাহলে এখন দেখো একটা জিনিস কাটা যায়, একটু কাটাইটা দাও। তাহলে এক্স বাই রুট ওভার ওয়াই ওয়ান কাটা যায়, রুট ওভার এক্স ওয়ান রুট ওভার এ, তারপরে ওয়াই বাই রুট ওভার এক্স ওয়ান তো কাটাই যায়, ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার এ ইকুয়াল ওয়ান। এই হলো আমাদের সমীকরণ, চূড়ান্ত সমীকরণ। এইটাই হলো আমাদের চূড়ান্ত স্পর্শকের সমীকরণ। এবং এই স্পর্শকটা এক্স এবং ওয়াই হতে যে অংশটা খণ্ডন করছে, এটা এটার যোগফল না? এটা যদি এইভাবে আঁকা, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ যোগ বি অংশ খণ্ডন করছে না? তাহলে এখানে অক্ষ দুটি থেকে আমরা এটা লিখি লাস্ট ফিনিশিং কথা, অক্ষ দুইটি হতে প্রদত্ত স্পর্শক, প্রদত্ত স্পর্শক অক্ষ দুইটি হতে স্পর্শক দ্বারা প্রদত্ত স্পর্শক অক্ষ দুইটি হতে খণ্ডিত অংশ, খণ্ডিত অংশ কি? রুট ওভার এক্স ওয়ান রুট ওভার এ যোগ রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ। এবার রুট এ কমন যায় না এখানে? প্রদত্ত স্পর্শক অক্ষ দুইটি হতে খণ্ডিতাংশ, হ্যাঁ এখানে রুট এ কমন যায় না? রুটে যদি কমন যায় তাহলে রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান এরকম আসে না? আর এইটুকুর মান কি আবার ওই 2 নং সমীকরণ যদি দেখো, তাহলে রুটে দ্যাট মিন্স এ, যা একটি ধ্রুবক না? দেখাইতে বলছিল শুধু, বাস হয়ে গেল। এই ছিল বিষয়। তাহলে আমরা এখানে কি করছি? সবার শুরুতে যেটা করছি যে যে রেখাটা দেওয়া আছে ওই রেখার উপর যে কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি এক্স অনয়ন, এবং দেন হচ্ছে ওই এক্স অনয়ন বিন্দু বিন্দু যেহেতু ওই রেখার উপরে ছিল এই জন্য ওই বিন্দু দিয়ে ওই রেখাটা সিদ্ধ করছি। দেন হচ্ছে মেন যে রেখা দেওয়া ছিল সেই রেখাকে আমরা একটু মানে মডিফাই করে ডিফারেন্সিয়েশন করছি। ডিফারেন্সিয়েশন করার পর যেহেতু আমি বিন্দু ধরে নিচ্ছি এক্স অনয়ন, তাহলে ওই বিন্দুতে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট দ্যাট মিন্স ডাল, তাহলে ওই বিন্দুতে আমরা কি করছি? স্পর্শকের সমীকরণ বের করছি। দেন সরি, ডালের মান বের করছি, স্পেসিফিক ডালের মান বের করছি, এবং ডালের মান ব্যবহার করে আমরা স্পর্শকের সমীকরণ বের করছি। এবং স্পর্শকের সমীকরণটা আমরা শেষে
এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 ফরম্যাটে প্রকাশ করছি, এবং দেন হচ্ছে অক্ষ দুইটি হতে খণ্ডিত অংশের যোগফল হচ্ছে ওই এ আর বির যোগফল, মানে এ মিনস হলো এক্স এর নিচে যেটুকু আছে ওইটুকু, যোগ ওয়াই এর নিচে আছে যেটুকু ওইটুকু। এক্স এর নিচে যেটুকু আছে এটা হলো এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ, ওয়াই এর নিচে যেটুকু আছে এটা হলো ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশ, এবং এই দুইটা খণ্ডিতাংশ আমরা যোগ করছি এবং যোগ করে সবশেষে যেটা পাইছি সেটা হলো এ। এবং মেন যে প্রশ্নটা দেওয়া ছিল রুট এক্স প্লাস রুট এ ইজ ইকাল টু রুট এ, এখানে কিন্তু এটা ধ্রুবক ছিল, অতএব এখানে এই রুট এ যেহেতু ধ্রুবক এখানে এও কিন্তু ধ্রুবক। অতএব আমরা বলতে পারি ওই বক্ররেখাটার, যে বক্ররেখাটা শুরুতে দেওয়া ছিল ওই বক্ররেখার যে কোনো বিন্দুতে যদি তোমরা স্পর্শক আঁকো, সেই স্পর্শকটা অক্ষ দুইটি থেকে একটা ধ্রুবক মানের অংশ খণ্ডন করে, একটা ধ্রুবক মানের অংশ খণ্ডন করে। ধ্রুবক মান মানে কি, যে হয় 5, হয় 10, হয় 7, হয় 8। ধ্রুবক কিন্তু দুই প্রকার তোমরা জানো, আমার ছাত্র যারা তাদের আমি কনস্ট্যান্ট পড়াই। কনস্ট্যান্ট হচ্ছে দুই প্রকার, একটা হলো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, একটা কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কনস্ট্যান্ট হলো যেটা কোনো জায়গায় পরিবর্তন হয় না, স্থান কাল পাত্র ভেদে কোনো পরিবর্তন হয় না। আর একটাকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট, এটা হলো স্থান কাল পাত্র ভেদে পরিবর্তন হয়। এই যে যে কনস্ট্যান্টটা ধ্রুবকটা, এই ধ্রুবক কিন্তু এক এক সময় এক এক হবে। হ্যাঁ, এটা এক এক সময় এক এক রকম হতে পারে। তো তুমি ইন্টিগ্রেশন করার সময় দেখবা একটা ধ্রুবক ব্যবহার করবা সি, এই সিটাও কিন্তু আরবিটারি, কারণ এই সিটা অঙ্ক ভেদে এক এক সময় এক এক রকম মান হবে। কোনো সময় এই সির মান 5 হবে, কোনো সময় 7 হবে। যাই হোক, আশা করি অঙ্কটা বুঝছো। এই অধ্যায়ের এইটাই সবচেয়ে কঠিন অঙ্ক আর কি। দেখি আগের গুলাই তো কিছুই করো নাই, আগের গুলা কি পারবা তোমরা এখন? আল্লাহ মাহবুব জানে, আর তোমরা কইরে আইবে কোনো প্রবলেম কথা আলোচনা হবো, কইরে এখন আর কি আলোচনা, কি কি দেখি। এই 26 নাম্বারটা হোমওয়ার্ক নিয়ে রাখো। এরপরে 28 নাম্বার অঙ্ক, এটা আমরা ইয়েতেই করাইছি, ফিজিক্সেই করাইছি। এস ইকুয়াল 63t মাইনাস 60 স্কোয়ার মাইনাস টি কিউব আছে। বলছে এই যে যে এটা একটা অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, একটা গতিশীল কণার টি সময়ে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। প্রশ্ন হলো 2 সেকেন্ড শেষে তার বেগ এবং কণাটি থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব বের করে। 2 সেকেন্ড পর তার বেগ বের করতে গেছে, তাহলে বেগ বের করা মানে কি? বেগ মানে কি ডিএস বাই ডিটি না? তার মানে টির সাপেক্ষে এস এর ইকুয়েশনটা ডিফারেন্সিয়েট করা লাগবে। 63t মাইনাস 60 স্কয়ার মাইনাস টি কিউব। আমরা কি পড়তেছি? ইমপ্লিমেন্টেশন অফ ডিফারেন্সিয়েশন। এগুলা হলো ডিফারেন্সিয়েশনের অ্যাকচুয়ালি ব্যবহার। এতদিন যাবত যে ডিফারেন্সিয়েশন কষ্ট করে করে শিখলা, সেগুলোর ব্যবহার বাস্তবে এরকম। আর একটা ব্যবহার আছে পরের অধ্যায়ে, যেটা হচ্ছে কোন একটা ফাংশনের লঘুমান এবং গুরুমান বের করা। একটা ফাংশন দেখে ওই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কি হইতে পারে, ওই ফাংশনের মিনিমাম ভ্যালু কি হইতে পারে, সেটা বের করা যাবে। যাই হোক, 63 তো কনস্ট্যান্ট থাকবে, টির ডিফারেন্সিয়েট করলে টির সাপেক্ষে 1 হবে। 60 স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে 2t হবে, টি কিউবের ডিফারেন্সিয়েট করলে 3t স্কোয়ার হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 63, 6 দুগুণা 12t মাইনাস হলো 3t স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বেগ। এখন বলছে 3 সেকেন্ড পর বেগ না, টি ইজ ইকাল টু 3 সেকেন্ড হলে, 3 সেকেন্ড হলে বি ইজ ইকাল টু কত? 63 মাইনাস 12 গুণন 3 মাইনাস 3 গুণন 3 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে এত মিটার পার সেকেন্ড হবে। জিরো আসে, তার মানে 3 সেকেন্ড পর ওইটার বেগ হলো 0 মিটার পার সেকেন্ড, মানে থেমে গেছে। এখানে আরো একটা প্রশ্ন করছে, তোমরা কি খেয়াল করছো কিনা প্রশ্নটা? বলছে থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে, কি বলছে? থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে কণাটার বেগ বের, কণাটা কত মানে দূরত্ব অতিক্রম করবে, এরকম একটা কথা বলছে না? থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে কণাটা কত দূরত্ব অতিক্রম করবে। থেমে যাওয়ার
থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে আমি ধরলাম এটা থামার সময়, একদম থামার সময় যদি আমরা চিন্তা করি তখন বেগ কিন্তু শূন্য হবে, বেগ শূন্য হবে না? তাহলে আমরা থেমে যাওয়ার পূর্ব মুহূর্তের জন্য আমরা কি লিখতে পারি? থেমে যাওয়ার পূর্ব মুহূর্তের মুহূর্তের জন্য, সরি, জন্য বি ইজ ইকাল টু 0। তাই বি মিনস 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল কি 0। এখন 63 কি 3 দিয়ে ভাগ যায়? 63 3 দিয়ে ভাগ দাও তো দেখি যায় কিনা। হ্যাঁ, গুড। তাহলে আমরা একটু কাজ করতে পারি। 21 মাইনাস 3 4 12 40 মাইনাস মাইনাস টি স্কোয়ার আর কি। একটু মাইনাস দিয়ে গুণ করে দিলে টি স্কোয়ার প্লাস 40 মাইনাস 21 ইকুয়াল 0। আমরা 21-এর আমরা মিডল টার্ম করতে পারি, 3 7 21, তাই না? টি স্কোয়ার প্লাস 70 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3t মাইনাস 21 ইকুয়াল 0। টি কমন নিলে টি প্লাস 7 মাইনাস 3 কমন নিলে টি প্লাস 7, টি প্লাস 7 টি মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং টি ইকুয়াল -7 অথবা 3। তাহলে টির মান -7 অথবা 3 পাইলাম। টির মান কি -7 হইতে পারে? তাহলে কিন্তু টি নট ইকুয়াল -7, কারণ সময় ঋণাত্মক হতে পারে না। সুতরাং টি ইকুয়াল কত? 3। তাহলে এখন বলছে থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে বে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে থেমে যায় কয় সেকেন্ডে? 3 সেকেন্ডে। তাহলে 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। সুতরাং এস অফ 3 বের করো। এনে এস অফ টি দেওয়া ছিল না, এটা এই যে এস দেওয়া ছিল, বা এস অফ টিউ বলা যায় এটারে। তাহলে এস অফ এবার 3 বাই করো, 3 সেকেন্ডে তার সরণ বাই করো। সরণের মেন এখানে ইকুয়েশনটা কি আছে? 63 টি। তাহলে 63 টির মান কত পাইলাম আমরা? 3 মাইনাস 6t স্কয়ার। টির মান কত পাইলাম আমরা? 3 মাইনাস টি কিউব মানে 3 কিউব। এখানে বের করো অত মিটার। থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে এত মিটার দূরত্ব ঠিক হবে। তাহলে এই অধ্যায়ের অঙ্ক কিন্তু শেষ। যা স্যার, তার মানে থেমে 128 যাই আসে, থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে অত মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, প্রমাণ টাইপের প্রশ্নটা, যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ পরিবর্তন দেওয়া আছে, ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। কোন একটা বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সমহারে বৃদ্ধি পায়। সমহারে বৃদ্ধি পাওয়া মানে কি? সমান সময়ে সমান পরিমাণ ব্যাসার্ধ বাড়তেছে। আচ্ছা, যদি তাই বাড়ে তাহলে দেখাও যে তার ক্ষেত্রফলের বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। ক্ষেত্রফলের বৃদ্ধির হারটা ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। দেখো দড়িবৃত্তের, এটা বৃত্তের ক্ষেত্রে বলছে তো, উঠানো হয়েছে। দড়িবৃত্তের ব্যাসার্ধ আর, এই বইয়ে এটা 29 নাম্বার। দেখো দড়িবৃত্তের ব্যাসার্ধ আর এবং ক্ষেত্রফল এ। ওই বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি আমরা? পাই আর স্কয়ার জানি না? আচ্ছা, যেহেতু ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, ব্যাসার্ধের ক্ষেত্রে কি বলছে? ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। আচ্ছা, ব্যাসার্ধ যদি সমহারে বৃদ্ধি পায়, যেহেতু ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, সুতরাং ডিআর বাই ডিটি সমান কত? ধ্রুবক না? এটা কি? ডিআর বাই ডিটি কি? সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তন না? তাহলে বলছে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তাহলে ডিআর বাই ডিটি একটা ধ্রুবক। আচ্ছা, আবার এর অংশটাকে ডিফারেন্সিয়েট করব। এনে লেখো সেহেতু
এনে লেখো সুতরাং ডিআর বাই ডিটি সমান কে ধরে নিলাম, হ্যাঁ কে কিন্তু একটা ধ্রুবক। এই ধ্রুবক তো বাংলা শব্দ, বাংলা বানান করে লিখছেন, আমি কে ধরে রাখলাম, বানান করে এত বড় একটা অক্ষর লেখা যায় না। ও সি ধরো সমস্যা নাই, কেউ তো ধ্রুবক। ধ্রুবক তুমি যা মন চাই তাই দিয়ে ধরা পারবা। এক নং কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক নং কে কার সাপেক্ষে? টির সাপেক্ষে অন্তরীকরণ করব। কি হবে? ডিএ বাই ডিটি সমান পাই আর স্কয়ার মানে কি 2 আর না, তাহলে কি দাঁড়াইলো 2 পাই আর দাঁড়াইলো না। ডিএ বাই ডিটি সমান কি 2 পাই আর। হ্যাঁ হুম বলছে যে এই একটা বৃত্ত, ওই বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনটা ধ্রুবক হলে প্রমাণ করো যে ক্ষেত্রফলের পরিবর্তনটাও ধ্রুবক। তাই বলছে না? প্রমাণ করো যে ক্ষেত্রফলের পরিবর্তন, না ক্ষেত্রফলের পরিবর্তন ব্যাসার্ধের পরিবর্তনের সমানুপাতিক, এটা বলছে। তাই শোনো, এখানে আর একটা কথা আছে। এই যে পাই আর স্কয়ারের যে ডিফারেন্সিয়েট করলা, পাই তো পাই রইলো, আর স্কয়ারের ডিফারেন্সিয়েট করলা 2 আর হইলো, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলা? এটা টির সাপেক্ষে নাকি টি আছে, তাহলে ওইটার আবার ডিফারেন্সিয়েট করা লাগবে না? তার মানে এখানে ডিআর বাই ডিটি হবে না, এখানে ডিআর বাই ডিটি হবে না। আচ্ছা 2 পাই আর, এখানে বৃত্তের ব্যাসার্ধ যেটা, এটাও তো একটা ধ্রুবক। ব্যাসার্ধ ধ্রুবক না? ব্যাসার্ধের একটা মান পেবে না, 5 2 7 8 এরকম যাই কও, এগুলা ধ্রুবক। তাহলে এই পুরাটুকু কি ধ্রুবক কিনা? ধ্রুবক আর সমান মিলা সমানুপাতিক লেখা যায়, জানো কিনা? ধ্রুবক আর সমান মিলা, এই যে সমান আর ধ্রুবক, এটা মিলা সমানুপাতিক লেখা যায়। আবার সমানুপাতিক উঠাইলেও এরকম সমান দিয়ে একটা ধ্রুবক দিতে হয়। তাহলে অর্থাৎ এখন প্রশ্নের লাইনটা উঠিয়ে দিবা, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তন ব্যাসার্ধের পরিবর্তনের সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তনের হার ব্যাসার্ধের পরিবর্তনের হারের সমানুপাতিক।